আমার কাছে সংবাদ ছিল দুটি। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকেও পদত্যাগ করতে বলা হতে পারে। আমার কাছে দুটি খবর ছিল। ওয়াকারুজ্জামানের ঘটনাটা এখনো ঘটেনি। তার আগে নৌবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তুরস্কে যাওয়ার আগে নৌবাহিনীর প্রধান পরিবর্তন ঘটেছে। তিনি তারপরে তুরস্ক গেছেন, তুরস্ক থেকে ফেরার পর বলবেন তার কারণ হচ্ছে যে তারেক রহমান সরকারের অনেকে মনে করেন যে এই দুই ব্যক্তি তারা যে ভূমিকাই পালন করে থাকুক সাম্প্রতিক সময়, কিন্তু এরা ব্যক্তিগতভাবে শেখ হাসিনা পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ। ওয়াকারুজ্জামানের সঙ্গে একটা আত্মীয়তার সম্পর্ক আছে। তবে একটা কথা হচ্ছিল শেখ হাসিনার পক্ষ থেকে, বা আমি অনেকবার বলেছি নানা জায়গায়, ৪ঠা আগস্ট ২০২৪ যেরকম সেনাপ্রধান ঘোষণা করেছিলেন যে যদি হাজার হাজার আন্দোলনকারী জমায়েত হয় তাহলে সেনাবাহিনী কোনো গুলি চালাবে না। কারণ আমি প্রশ্ন তুলেছিলাম যে যদি শেখ হাসিনা যেদিন ফিরবে সেদিন যদি এরকম হাজার হাজার কেন লাখো লাখো জমায়েত হন, মানে আমি যা ফিডব্যাক পাচ্ছি তাই ঘটনা ঘটতে পারে, তাহলে সেদিন সেনাবাহিনী কি গুলি চালাবেন না এরকম কোন সিদ্ধান্ত নেবেন? তো সেটা ওয়াকারুজ্জামান নিলেও নিতে পারেন। সে কারণে হয়তো তাকে তো পরিবর্তন হলে আমি অবাক হব না আর কি। তৃতীয়ত আর কি হতে পারে? আর কি হতে পারে বলতে এখনো আওয়ামী লীগকে একটা রাজনৈতিক স্পেস দেওয়ার কথা বিএনপি ভাবছে, কিন্তু সেটা শেখ হাসিনাকে মাথায় রেখে নয়। তো এখন ঘটনা হচ্ছে যে তিনি কিন্তু রাজি কিনা আমি জানি না, শুনেছি তিনি রাজি নন, তিনি শেখ হাসিনার পরিবর্তে দায়িত্ব নিতে রাজি নন। ফলে বিএনপির মধ্যে প্রথমত হচ্ছে সরকারের মধ্যে শেখ হাসিনা ঘনিষ্ঠ যারা, তারা হয়তো কেউ তারেক রহমান সরকারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন এমন নয়, কিন্তু তবুও বলে না যে সিঁদুরে মেঘ দেখলে ডরায় অনেকে, সেই কারণে যে তাদের সরিয়ে দেওয়া এই সময়, নাহলে সরানোর তো কোনো কারণ কিছু নেই। আর ওই রেজিগনেশন লেটারটা সকলেই দেখেছেন, তাদের প্রথম একটি লাইন মাত্র তিনি হাতে লিখেছেন, বাকি গোটাটাই টাইপ করা, তাই না? সইটা আর প্রথম লাইনটা, এই দুটো লাইন নিজের হাতের লেখা, বাকি গোটাটাই টাইপ করা। ফলে এটা আজকের দিনে বুঝতে কোনো অসুবিধা হয় না যে তিনি স্বেচ্ছায় করেছেন, সেটাও লেখা থাকবে, খুবই স্বাভাবিক। কিন্তু আমি জানি ব্যক্তিগতভাবে রাষ্ট্রপতি ভবনে আমার ঘনিষ্ঠ সূত্র ছিল, ফলে আমার প্রণব মুখার্জি লেখা বই তিনি চেয়েছিলেন, তাকে উপহারও পাঠিয়েছিলাম, তিনি পড়েছেন। আমি বলি যে তিনি কিন্তু আপনার শো এবং আমার শো নিয়মিত দেখেন। তো ফলে আমার ইচ্ছা আছে ভবিষ্যতে তার একটা সাক্ষাৎকার নেওয়া। এখন যাই না সেটা সম্ভব কিনা, এখন তিনি তো আছেন দেশের মধ্যে, এখন হয়তো নয়, যখন তিনি স্বচ্ছন্দ বোধ করবেন তখন দেখা যাবে। তো যা বলছিলাম যে যে পরিবর্তনগুলো শেখ হাসিনার ঘটনায় ঘোষণায়, এই কতগুলো ঘটনা যেটাকে উড়িয়ে দিচ্ছিলেন অনেকে বাংলাদেশে, কিন্তু এটা উড়িয়ে দেওয়ার ঘটনা নয়। বেচারা প্রথম ক্যাজুয়ালিটি হলেন রাষ্ট্রপতি, দ্বিতীয় ক্যাজুয়ালিটি আরো কেউ হবেন, তৃতীয় ক্যাজুয়ালিটিও কেউ হতে পারেন, চতুর্থ হচ্ছে আওয়ামী লীগকেও পরিবর্তন করা যায় কিনা। ফলে এমন একটা অবস্থায় খুবই মানে এটা বলবো যে শেখ হাসিনার ঘোষণায় প্রায় সত্যি মানে এই সরকার কিন্তু সিরিয়াসলি নিয়েছেন, বাকিরা মনে করছেন নাটক, কিন্তু তারেক রহমান সরকার মনে জানেন তারা যে শেখ হাসিনা ঘোষণা যেটা করেন সেটা তিনি করেন এবং করবেন। বলুন কোন নিয়েছে। আমি এই জায়গাটাতে একটু কনফিউজ মনে হয় যে মানে সেখানে ফিরে আসার বিষয়টা কোথাও স্তীমিত হয়ে গেছে, বা মানে এটা যত বড় ঘটনা ঘটার কথা সেই অর্থে কোনো প্রিপারেশন, কোন ধরনের আয়োজন, ইন্টারনালি কোনো কিছু আরো আগাচ্ছে কিনা, এই বিষয়গুলো কেন যেন একটু ধোঁয়াশা ধোঁয়াশা মনে হয়। দেখুন, এটা ঘটনাটা তো শেষ পর্যন্ত তো একটা ভারত সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। ফলে এই পরিস্থিতিটা এর মধ্যে যেটা ঘটনা সেটা হচ্ছে যে ভারতে সেপ্টেম্বর মাসে ব্রিক্স শিখর সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। এই খবরটিও প্রথম আমি ব্রেক করি বোধ প্রিন্টে এবং সব জায়গাতেই, যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তারেক রহমানকে সফরে আমন্ত্রণ জানিয়েছেন, এবং ধরুন যদি আছেন, এখনো তারা ঘোষণা করেননি। এবার আমি একটু ক্ল্যারিফাই করে দিই, গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এটা একটা প্রশ্ন হয়েছিল
সে প্রশ্নে পররাষ্ট্র মুখপাত্র বলেছেন এ বিষয়ে আপনাদের পরে জানানো হবে। একটা তিনি ডিনাই করেননি, কিন্তু পরে জানানো হবে এই কারণে যেহেতু এটা সেপ্টেম্বর মাস হবে, বহু দেরি আছে, তাহলে সফরের সেই শিখর সম্মেলনের আগে হয়তো ঘোষণা করা হতে পারে কারা কারা আসবে। এখন তারেক রহমানকে আমন্ত্রণ করাটা ব্যক্তিগত প্রধানমন্ত্রী বা ব্যক্তিগত তারেক রহমানকে নয়। এই মুহূর্তে বাংলাদেশ হচ্ছে বিমস্টেকের পৌরোহিত্য করছেন। এর আগেও 2012 সালে ভারতের গোয়াতে ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, তখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন এবং তাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। ফলে সেই পরম্পরা অনুসারে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হচ্ছে। এখন ধরুন শেখ হাসিনা যাবেন ডিসেম্বরে, তার আগে সেপ্টেম্বরে তারেক রহমান দিল্লি আসবেন ব্রিক্সের সম্মেলন উপলক্ষে। সেখানে কি মোদী বা তারেক রহমানের মধ্যে এমন কোনো আলোচনা হবে না যেটাতে আওয়ামী লীগ প্রসঙ্গ থাকবে? নিশ্চয়ই আলোচনা হবে। ফলে সেই আলোচনার ভিত্তিতে অনেকটা নির্ভর করবে শেখ হাসিনা কিভাবে ফিরবে। ফলে এখন তারেক রহমান সরকার তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে, যেটা গতকাল পরশুদিন আপনাদের প্রতিমন্ত্রী যেটা বলেছেন যে চিঠি আমাদের কাছে এসেছে, আমরা প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছি, ফলে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেন। ফলে যেহেতু প্রধানমন্ত্রী এখনো কোনো সিদ্ধান্ত ঘোষণা করেননি, সেই কারণে ভারতের পররাষ্ট্র মুখপাত্র সরাসরি স্পষ্ট আগ বাড়িয়ে কোনো জবাব দিতে চাইছেন। দাদা আমি একটা জিনিস বলবেন যে সীমিত ব্যাপার, এটা একটা নেগোসিয়েশন ছাড়া ফেরা সম্ভব নয়, এটা সকলেই জানে। একটা নেগোসিয়েশন কিছু একটা হতে হবে। সেই নেগোসিয়েশনে আপনাকে একটা পথ বললাম, একদিকে যেমন তারেক রহমান সরকার তার প্রশাসন থেকে তথাকথিত হাসিনা পন্থী অনুরাগীদের অপসারণ করবেন। তৃতীয়ত শেখ হাসিনা আওয়ামী লীগ সম্পর্কে একটা অন্য বার্তা দেওয়ারও চেষ্টা করেছেন, রাজনৈতিক বার্তা, যে শেখ হাসিনা নয় অন্য কেউ দায়িত্ব নিলে তারা দিতে পারেন জায়গা। তৃতীয়ত এই আলোচনায় ভারতের সঙ্গে আলোচনায় প্রসঙ্গ উঠলে সেটা কোন দিকে গতিমুখ নেবে তার উপর একটা নির্ভর। প্রস্তুতি যদি বলেন আপনার, এক্ষেত্রে প্রস্তুতি কিন্তু বেশি না, 4-5 দিন। ধরুন আপনাদের তো মেটিকুলার ডিজাইন হলো, আন্দোলনটা তো জুলাই থেকে শুরু হয়েছিল না 2024। ইউনুস বলেছিলেন মেটিকুলাস ডিজাইন, ইউনুস যে মেটিকুলাস ডিজাইন তৈরি করছিলেন অনেক একদিন ধরে না, অ্যাকচুয়ালি বাংলাদেশে পট পরিবর্তনের শুরু হয় 2012 থেকে, যেদিন থেকে ইউনুসের বিরুদ্ধে শেখ হাসিনা মামলা করার সিদ্ধান্ত নেয়। ক্লিন্টন এসেছিলেন, হিলারি ক্লিন্টন ওকে বলেছিলেন মামলা যেন না হয়। ফলে এটা অনেক দিনের প্রতিষ্ঠার পর শেষ পর্যন্ত শেখ হাসিনা তাকে অপসারণ করতে পেরেছেন। একটা তার জন্য তো একটা সামনে কিছু দেখানো দরকার, ফলে সেইটার জন্য একটা জুলাই আন্দোলন, এবং জুলাই আন্দোলন পরিণতি আগস্ট, ফলে সন্নিকটে তো 1.5 মাস আপনি যে আক্ষরিক অর্থ দেখেন। এটাই তো ডিসেম্বর হয়তো নভেম্বর থেকে সেরকম কিছু শুরু হতে পারে, অক্টোবর থেকে শুরু হতে পারে, যে প্রেয়ার প্রস্তুতি ব্যাপারটা, এটা এখনো প্রকাশ্যে নয়। এর মাঝখানে শেখ হাসিনা তার মতামত গুলো বিভিন্ন পশ্চিমা সংবাদ মাধ্যমকে দিতে শুরু করেছেন, রয়টার্স ছাড়াও আরো অনেকে দিয়েছেন। হয়তো আগামী দিনে সেগুলো প্রকাশিত হলে আমরা জানতে পারবো তিনি কি ভাবছেন বা নতুন কথা কি বলেছেন। পূর্ণিয়া চক্র। দাদা সার্জিও গোয়ের ট্যুর আপনি জানেন, এবং বাংলাদেশে মেইনস্ট্রিম মিডিয়া না, সোশ্যাল মিডিয়ায় একটা আলাপ আছে। ইভেন সিনিয়র অনেক জার্নালিস্ট যারা সোশ্যাল মিডিয়ায় কথা বলেন তারাও বলছেন যে সার্জিও গোর বা আমেরিকান মানুষজনের সঙ্গে শেখ হাসিনার একটা যোগাযোগ হচ্ছে ভারতে, বা দেখা সাক্ষাৎ হচ্ছে, এরকম আলাপ একটা বাংলাদেশে আছে। এই সার্জিও গোয়ের ট্যুর এবং শেখ হাসিনার সাথে কি আমেরিকার কোনো যোগাযোগ হয়েছে কিনা, এ বিষয়ে কি আমাদেরকে কোনো ধারণা দিতে পারেন আপনার আপনার প্রেডিকশন থেকে, অথবা আপনার ধারণা? আমার কাজ হচ্ছে সাংবাদিক হিসেবে ঘটনাগুলি বিশ্লেষণ করা। তাহলে বিশ্লেষণে আমি যেটা বলছি, যে পশ্চিমা গণমাধ্যম একসময় শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘন নিয়ে সোচ্চার ছিল, সেই পশ্চিমা সংবাদ মাধ্যম, সেই অ্যামনেস্টি এখন তারেক রহমান সরকারের সময়কার গণতান্ত্রিক অধিকার নিয়ে সোচ্চার, এবং তারা শেখ হাসিনার মত তার বক্তব্য গুরুত্ব দিয়ে তারা প্রকাশ করতে চাইছেন। তাহলে পশ্চিমা শক্তির যে গণমাধ্যম, তারা যখন এরকম একটা মনোভাব নিচ্ছে না, আগ্রহী তারা যখন শেখ হাসিনার মতামত শুনতে, তার বক্তব্য শুনতে, তখন নিশ্চয়ই কোথাও না কোথাও একটা যোগসূত্র হয়েছে।
আপনি যদি নির্দিষ্টভাবে কথা বলেন, নির্দিষ্টভাবে আমি কোনো তথ্য জানি না। আর সার্জেই গৌর ভারতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন, এবং টেলিফোনে কথা হতেই পারে, সেটা কেউ জানে না, কিন্তু সাক্ষাৎ করেছেন এটা ঘটনা নয়। কয়েকদিন আগে আমি জানি আপনাদের ঢাকার যারা কিছু আওয়ামী লীগের পুরনো কাউন্সিলর তারা এসেছিলেন, তারা দেখা করেছেন শেখ হাসিনার সঙ্গে। কিন্তু ফলে শেখ হাসিনার সঙ্গে যারা দেখা করেন এটা সবটাই জানা যায়, এটা অজানা কিছু নয়। আর সার্জেই গৌরের মতো একজন ডিপ্লোম্যাট, ও ইনফ্লুয়েন্সিয়াল ডিপ্লোম্যাট, তিনি দেখা করছেন, সেটা গোপন রাতের অন্ধকারে দেখা করছেন, বা করলেও সেটা গোপন থাকবে, সে সম্ভব না। অন্তত ভারতীয় এজেন্সি গুলো তো জানতে পারবেই, সেগুলো কোনো সন্দেহ নেই। এবং তিনি সাধারণত তিনি যেভাবে ঘুরে বেড়ান, তাদের সবসময় যে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়ে ঘোরেন এমন নয়। আর ঢাকায় যাওয়ার ব্যাপারটা হচ্ছে, তার তো দায়িত্বের মধ্যে পড়ে ঢাকা, কারণ তিনি তো দক্ষিণ এশিয়ারও দায়িত্বপ্রাপ্ত, তিনি মধ্য এশিয়ারও দায়িত্বপ্রাপ্ত। ফলে তিনি তো ঢাকা, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, সর্বত্রই পাকিস্তান, তাও যেতে পারেন। ফলে তার তো ঢাকা যাওয়াটা অস্বাভাবিক কিছু। এবং ঢাকাতে আপনি জানেন যে 30 তারিখে পৌঁছানোর কথা, সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে শুরু করে আরো অনেকের সঙ্গে তার যেটা এজেন্ডা, আমার কাছে, আমি গতকাল এটা প্রশ্নটা করেছিলাম, তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এড়িয়ে গেছে, বলেছে আমাদের ঠিক জানা নেই। লক্ষ্য করে ম্যানিলাতে যে আসিয়ান বৈঠকের সময়, যেখানে আপনাদের খলিলুর রহমানের সঙ্গে আমাদের জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎ হয়েছে, বা মার্কো রুবিওর সঙ্গে যে সাক্ষাৎ হয়েছে, সেখানে কিন্তু সার্জেই গৌর উপস্থিত ছিলেন, ম্যানিলাতে তিনি কিন্তু ছিলেন। এবং ম্যানিলায় তিনি যখন ছিলেন, তিনি সব আলোচনারই তিনি সাক্ষী, তিনি জানেন। তারপরেই তিনি খলিলুর রহমানকেও জানিয়েছেন তিনি কি করতে চান, এবং খলিলুর রহমানের জন্যই তিনি কিন্তু সফরের সময়সূচি ঠিক করেছেন, যাতে খলিলুর রহমান ঢাকায় থাকেন, সেই কারণে। এবং সেই অনুসারেই কিন্তু দেখা সাক্ষাৎ হবে ঢাকাতে। তারপরে ঢাকাতে গেলে তিনি কোথায় কি দেখা করছেন সকলেই জানতে পারে, কিন্তু মূল উদ্দেশ্য যেটা আমার যেটা মনে হয়, যেটা আমেরিকা চায়, যে শি জিনপিং যেটা বলেছেন যে বাংলাদেশ, মায়ানমার, চায়না করিডোর, সেটাতে আপত্তি। তৃতীয়ত হচ্ছে যে চীনের সঙ্গে যতটা সম্ভব ব্যবসায়িক সম্পর্ক থাকুক, সেটাতে আপত্তি কারুরই নয়, ভারতেরও নয়, আমেরিকারও থাকবে বলে মনে হয় না। কিন্তু এমন কোন স্ট্র্যাটেজিক সম্পর্ক যেন না তৈরি হয়, যে স্ট্র্যাটেজিক সম্পর্ক সম্পর্কে আমেরিকার আপত্তি থাকবে। এই ব্যাপারে ভারত যুক্তরাষ্ট্র সহমত। ফলে চীনকে ঠেকিয়ে রাখার ব্যাপারে সহমত দুটি দেশই। এবং সকলেই জানেন যে খলিলুর রহমান তো তিনি অনেকটাই তিনি ওয়াশিংটনের আশীর্বাদ ধন্য মানুষ, সকলেই জানেন না যে তা নয়, যার কারণে না হলে তিনি জাতিসংঘের সভাপতিও হতে পারতেন না। ফলে খুব ইন্টারেস্টিং সময় আসছে বাংলাদেশের জন্য, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ঠিক এরই প্রেক্ষাপটে শেখ হাসিনার প্রতি, দেখুন আমেরিকা কিন্তু তাদের দেশেও কিন্তু নির্বাচন আসুন সেনেট, ফলে তাদেরকেও দেখাতে হবে যে তারা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করেন। তারা বাংলাদেশের এমন একটা সরকারকে সমর্থন করছেন যেখানে আওয়ামী লীগের কোন স্পেস নেই, ফলে সেটা কিন্তু তার দেশে প্রশ্ন উঠতে পারে। ডেমোক্র্যাটদের সঙ্গে তাদের ফারাক আছে, রাজনৈতিকভাবে, আদর্শগতভাবে ফারাক আছে। ডেমোক্র্যাটরা থাকাকালীন তারা আওয়ামী লীগকে পছন্দ করেন না। ডেমোক্র্যাটরাই বলা যেতে পারে শেখ হাসিনা উৎখাতে একটা বড় ভূমিকা পালন করেছিলেন। ইউএস এড যে পাঠিয়েছিলেন, সেই এড ট্রাম্প এসে বন্ধ করে দিয়েছে, সব এখনকার মতো দেওয়া হয় না। মার্কিন দূতাবাসে জামায়াত সহ বহু 48 জন যে কর্মী নিয়োগ হয়েছিল, তাদের অধিকাংশকেই এখন সরিয়ে দেওয়া হয়েছে। 1-2 জন আছেন, সিনিয়র লেভেলে আছেন, বাকিরা নেই। ফলে এক্ষেত্রে একটা খুব, আমি বলছি যে ট্রাম্প প্রশাসনের দৃষ্টিভঙ্গি বাইডেন প্রশাসনের দৃষ্টিভঙ্গি থেকে ডিফারেন্ট, আলাদা। সেটা আমি ফোরকাস্ট করতে পারবো না, সেটা উনি ঢাকায় গেলে তখন কিভাবে কথা বলছেন, মিলিত হবেন, সুশীল সমাজের সঙ্গে মিলিত হবেন, টাউন হল করতে পারেন, সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে দেখা করবেন। এখন দেখা যাক সেটা কি দাঁড়ায়। দাদা, আমি সবশেষে একটা প্রসঙ্গে একটু আপনার মতামত জানতে চাই। সেটা হলো, বাংলাদেশে এরকম একটা ব্যাপার আছে, যেমন বিএনপি যদি বলি যে 24-এর পরে কোন সময়ে অত বেশি ভারত বিরোধী বক্তৃতা দেয়নি বিএনপি মানুষজন, মিড লেভেলে দিয়েছে। আর এর আগে শেখ হাসিনা পতনের আগের সময়টা, বছর খানেক সময়টা বিএনপি খুব শক্তভাবে ভারত বিরোধী বক্তৃতা দিত।
এখন যে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সরানো হচ্ছে বা অন্যান্য যাদেরকে সরানো হচ্ছে, এমন একটা ধারণা অনেকের মধ্যে আছে যে এটা শুধু আওয়ামী লীগের লোক না, ভারত সংশ্লিষ্ট বা ভারতের সঙ্গে যাদের যোগাযোগ, ভারত যাদেরকে পছন্দ করে এমন মানুষজন কি সরানো হচ্ছে কিনা আপনার কি মনে হয়? বাংলাদেশকে বিএনপি সরকার এসে ভারত ঘনিষ্ঠ মানুষদেরকে গুরুত্বপূর্ণ জায়গা থেকে সরাচ্ছে কিনা, আপনার কাছে কি এরকম মনে হয় কিনা? এটা মনে হতো, আমি নিশ্চিত হতাম যদি আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু 9 বছর ভারতে ছিলেন রয়ের তত্ত্বাবধানে, ইনি তো বহাল তবিয়তে আছেন না, ফলে ভারতপন্থী মানুষ ক্যাবিনেটে আছেন। আমি এখনো বিশ্বাস করতে রাজি নই যে ভারতপন্থী বলে সরিয়ে দেওয়া হচ্ছে। এইখানে শেখ হাসিনার এইখানে কোনো রোল নাই। শেখ হাসিনার আশা নিয়ে উনি যে ফিরবেন এইটা নিয়ে কোনো কথা নাই। শেখ হাসিনা ফেরার কথা যখন ঘোষণা দিয়েছেন, শেখ হাসিনা এখানে ফিরবেন, এইটা ঠেকা রাখা যাবে না। আর যদি আর্মির মধ্যে কোনো এরকম চেঞ্জেস যদি করতে যায় বা কিছু, তাহলে আই ডোন্ট নো। উই হ্যাভ আমাদের সামনে উই হ্যাভ দি এক্সাম্পল অফ নওয়াজ শরীফ, with the example how he wanted to remove Pervez Musharraf. He did not allow his aircraft to land. এখন এইখানে কি হবে আমি জানি না। So we have to be very careful, we have to understand, এবং এই টাইমিংস গুলি খুব ইম্পর্টেন্ট হয় একটা রাষ্ট্রের জন্য। সো দেখা যাক, আমি জানি না what kind of relationship the Prime Minister is having with the আর্মি চিফ এই মুহূর্তে। I'm sure it must be good, খারাপ হবে না হয়তো। আপনি ফোনে আমার সঙ্গে দ্বিমত পোষণ করেছেন যে বাংলাদেশের প্রেসিডেন্ট শাহাবুদ্দিন আহমেদ, তিনি মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি রিজাইন করেছেন, পদত্যাগ করেছেন। এখন পদত্যাগ করেছেন না করতে বাধ্য হয়েছেন, এটা নিয়ে দ্বিমত আছে। তার পদত্যাগ পত্র নিয়েও নানান রকম আলাপ আলোচনা চলছে এবং একটু তো ব্যতিক্রম, কারণ স্বাভাবিকভাবে তিনি তার মেয়াদ শেষ করতে পারেননি। হয়তোবা বিএনপি ক্ষমতা এসে বিএনপি তার রাষ্ট্রপতি বসাবে, এটা একটা ব্যাপার ছিল, কিন্তু দুটা আলোচনা খুব নানান রকম কথার সূত্র তৈরি করছে। একটা হলো বলা হচ্ছিল তার সাথে শেখ হাসিনার ফোনে কথা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী, যদিও রাষ্ট্রপতি সেটা অস্বীকার করেছেন। তিনি বলেছেন যে এটা একেবারে বেসলেস। আরেকটা আলাপ আছে যে রাষ্ট্রপতি পদ থেকে আগে শেখ হাসিনার ঘোষণা ছিল যে তিনি ডিসেম্বরে আসতে চান। অনেকে মনে করছেন যে সরকার প্রিপারেশন নিচ্ছে, সরকার সর্বদলীয় বৈঠক করেছে, সেই পারপাসে কি শেখ হাসিনা ডিসেম্বরে ফেরার ঘোষণার সাথে প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে সরিয়ে দেওয়ার কোনো সম্পর্ক আছে কিনা? আমি এই বিষয়ে একটু আপনার কাছ থেকে বিশ্লেষণ আশা করি। আপনি পুরো বিষয়টি কিভাবে দেখছেন অ্যাডভোকেট মহসিন রশিদ? জি, অফকোর্স ওনাকে রিকোয়েস্ট করা হয়েছে। আমি যতটুকু জানি 21 তারিখে এই রিকোয়েস্টটা করেছেন প্রাইম মিনিস্টার তারেক। আমার যতটুকু খবর সেটা হলো 21 তারিখে এই রিকোয়েস্টটা করেছেন, এবং এই রিকোয়েস্টের আগে যখন তারেক সাহেব এসেছেন, প্রেসিডেন্টের সাথে কথা বলেছেন, উঠেছেন, বসেছেন ওনার সাথে, তখন প্রেসিডেন্ট সাহেব নিজেই অফার করেছিলেন যে আপনি যখন বলবেন যে এখন আপনি আপনার দলীয় লোক দিতে চান বা আপনার নিজস্ব রাষ্ট্রপতি রাখতে চান, তখন আমি রিজাইন করব, আপনি খালি জানিয়ে দিয়েন আমাকে। তো প্রাইম মিনিস্টার জানিয়েছেন, জানার পরে উনি রিজাইন করেছেন। এইখানে কোনো ধরনের প্রবলেম নাই। ইট ইজ নট যে শেখ হাসিনার সাথে ওনার কথা হয়েছে কিনা, আর কথা তো হতেই পারে, আমি বলছি না যে হয়েছে, কিন্তু আমি এক নাগরিক হিসেবে জাস্ট বলি যে উনি যদি কথা বলতে চান বলবেন। আমি কি কথা বলতে পারি না? আপনি কি কথা বলতে পারেন না? কোনো মানা আছে কোনো নাগরিকের কথা বলার জন্য? কোনো আইন আছে যে শেখ হাসিনার সাথে কথা বলা যাবে না? সেই শেখ হাসিনা এই দেশের নাগরিক। শেখ হাসিনা de facto prime minister. She's not the de jure prime minister. Tariq Shah is the de jure prime minister, but de facto prime minister. উনি prime minister হিসাবে আপনারা ওনাকে রেখে এসেছেন, উনি এখানে প্রাইম মিনিস্টারের প্রটোকলে আছেন।
এখন উনি বলেছেন যে উনি দেশে ফিরতে চান, দেশে ফিরবেন, আপনারা এক্সট্রাডিশন চেয়েছেন, এই গভর্নমেন্ট বা তার আগের গভর্নমেন্ট এক্সট্রাডিশন চেয়েছে, এক্সট্রাডিশন তো হবে না, বিকজ আইনগতভাবে এক্সট্রাডিশন হতে পারে না শেখ হাসিনার। এই ডকুমেন্ট না পড়ে এসব লোকজন কথাবার্তা বলে। আইসিটিতে যে আপনি ওনাকে শাস্তি দিয়েছেন, এই শাস্তির জন্য এক্সট্রাডিশন হতে পারে না, বিকজ এটা পসিবল না, ওই ট্রিটিতেই আছে। তারপর পলিটিক্যাল যদি কোনো ইয়ে থাকে, ওনার এক্সট্রাডিশন হবে না। আরো যাদের আইসিটিতে শাস্তি হচ্ছে, কারোর এক্সট্রাডিশন হবে না, পসিবল না, বিকজ ইটস নট লফুল আন্ডার দি এক্সট্রাডিশন ট্রিটি। এনিওয়ে, সো এখন কথা হচ্ছে যে উনি রিজাইন করেছেন, এইটাকে বলা হবে ভলেন্টারি রেজিগনেশন। এই কারণে ভলেন্টারি রেজিগনেশন বলা হবে বিকজ উনি স্বাস্থ্যগত কারণে রিজাইন করেছেন, এবং উনার স্বাস্থ্য খুব একটা ভালো না। ভলেন্টারি এই কারণে বলবো আমি যে একজনের রিজাইন করার এখতিয়ার আছে, সে যখন ইচ্ছা রিজাইন করতে পারে। যদি ওনাকে সরানোর, ইমপিচ করার যদি ইচ্ছা থাকতো সরকারের, তাহলে তারা পার্লামেন্টের মাধ্যমে করতে পারতেন। সো আমার মনে হয় যদি কোনো আলাপ আলোচনা হয়েছে বিটুইন দি গভর্নমেন্ট এন্ড দ্য প্রেসিডেন্ট, তাহলে এইটা যে উনি কিভাবে ভলেন্টারি রিজাইন করবেন এবং কি কি আরো শর্ত টর্ত যদি থাকে। আমি শুনেছি যে ওনাকে কিছু আশ্বাস দেওয়া হয়েছে, ওইগুলি আমার ব্যাপার না, আমি বলবো না কি আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু আমি শুনেছি যে ওনাকে 3টা ইয়ে দেওয়া হয়েছে। ওইটা উনি গভর্নমেন্ট বলেছে কোনো অসুবিধা নাই, তারা মানবেন, তারা ওই যা বলেছেন ওই সব রিকোয়েস্ট ওনার একসেপ্ট করেছে গভর্নমেন্ট। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে এত কথা কি আছে একটা রাষ্ট্রপতিকে নিয়ে? শেখ হাসিনার সাথে আলাপ করেছে, তাতে কি হয়েছে? শেখ হাসিনা তো এই দেশের রাষ্ট্রপতি ছিলেন, শেখ হাসিনাকে শপথ পড়িয়েছেন উনি, ইউনূসকে শপথ পড়িয়েছেন, যদিও ইউনূসের শপথ আমি আনকনস্টিটিউশনাল এন্ড ইলিগাল মনে করি, বিকজ ইন্টারিম গভর্নমেন্ট হতেই পারে না। তারপরে উনি তারেক সাহেবকে শপথ পড়িয়েছেন। হি ইজ দি অনলি প্রেসিডেন্ট যিনি 3টা সরকারকে শপথ পড়িয়েছেন, আর আমাদের এই 54 বছরের ইতিহাসে তো এরকম নাই। 3 পিপল উনি পড়িয়েছেন, 3টা প্রধানমন্ত্রী উনি, 3টা হেড অফ গভর্নমেন্টকে উনি পড়িয়েছেন। সো হি ইজ নট এন অর্ডিনারি পার্সন, উনি প্রেসিডেন্ট এই দেশের। তো এইখানে আমি আর আসলে উনি অসুস্থ, উনি চিঠিতে তো উনি কি কি রোগে আক্রান্ত উনি তো সব বলেছেন, দিস ইজ আ ফ্যাক্ট। ওয়াই এইটা নিয়ে এত আমরা কথা বলছি কেন? এত জামাত টামাত কত কথা বলছে, কি গভর্নমেন্ট কোনো কথা বলেছে? গভর্নমেন্ট তো বলছে না কোনো কথা। গভর্নমেন্ট কেন বলবে? একটা লোকের রিজাইন করার এখতিয়ার আছে। কালকে যদি তারেক সাহেব মনে করেন যে না আমি রিজাইন করব, আমি প্রাইম মিনিস্টার থাকবো না, করতে পারেন। এটার মধ্যে আমরা এত কিছু কেঁচু মেচু খুঁজতে যাব কেন? হি হ্যাজ রিজাইন, হি হ্যাজ পারফর্ম ভেরি ওয়েল। উনি যদি না থাকতেন আপনার 24-25 তারিখে, তাহলে এই সরকার চলতো না। তবে একটা জিনিস আছে, সেটা হলো যে ভালো হতো যদি উনি রিজাইন আরো পরে করতেন, বিকজ ওয়াকারুজ্জামান সাহেব, জেনারেল ওয়াকারুজ্জামান ইজ নট ইন দ্য কান্ট্রি। এই সময় বোধহয় রিজাইন করাটা খুব একটা ঠিক হয় নাই, বা ইভেন রিকোয়েস্ট করাটা ঠিক হয় নাই, বিকজ হি ইজ অলসো দ্য সুপ্রিম কমান্ডার অফ দি আর্ম ফোর্সেস। তো ওয়াকার সাহেব ঢাকায় থাকলে আর্মি সহযোগিতায় যদি উনি করতেন আরো ভালো হতো। উনি হয়তো 2-4 দিন ওয়েট করলে হতো যে ওয়াকার সাহেব চলে আসুক, তারপরে করি। গভর্নমেন্টের উচিত ছিল যে ওয়েট করে, বিকজ উনি তো ইসের সাথে আপনার আর্ম ফোর্সের সাথে জড়িত, তো উনি হি ইজ দি সুপ্রিম কমান্ডার অফ দি আর্ম ফোর্সেস। উনি এই ওয়াকার সাহেব না থাকার সময় যেটা করা হয়েছে, দিস মে রেজ সাম কোয়েশ্চেনস, আমি তো জানি না এটা। হ্যালো, আই থিঙ্ক ইন্টারনেটের প্রবলেম হচ্ছে বোধহয় তোমার। মনে হচ্ছিল এখন শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি, এখন ঠিক আছে। জি, তো what I am saying is যে ওয়াকারুজ্জামান সাহেব, জেনারেল ওয়াকার যখন দেশে নাই, যখন এইখানে উনি যখন সুপ্রিম কমান্ডার অফ দি আর্ম ফোর্সেস,
তো এটা আরো সুন্দর দেখাতো, ভালো দেখাতো যখন উনিও থাকতেন, সব মিলে এসে ওনার উপরে একটা কলম করতো, ইভেন প্রাইম মিনিস্টারও কলম করতো, বিকজ উনি তো বিদায়ী সুপ্রিম কমান্ডার। তো একটা ভালো হতো না যদি ওরা সবাই এসে কলম করতো, কিন্তু এটা হয় নাই। এটা না হওয়ার জন্য হয়তো লোকজন কথা বলবে, আর্মির মধ্যে হয়তো কথা হতে পারে, আই হ্যাভ নো আইডিয়া, মেবি জেনারেল ওয়াকার মে নট লাইক দিস, তথ্য তো ওদের কাছে আছে। এনি কনফিডেন্সিয়াল বা ক্লাসিফাইড ইনফরমেশন যে ভিতরে কি ঘটেছে, আমরা তো শুধু তফসরা করতে পারি যেটা আমরা আমাদের চোখে দেখছি, সামনে যেটা দেখছে। কি এই রেজিগনেশন লেটারের টাইমিং কি এটা জেনে শুনে করা হয়েছে যে জেনারেল সাহেব নাই, সুপ্রিম কমান্ডারকে এখন বাদ দিয়ে দাও? বা ইজ ইট এমনও তো হতে পারে যে ঠিক আছে আমরা আমাদের রাষ্ট্রপতি নিয়ে আসি, এখন উনি রিজাইন করে গেল, তারপরে আমরা এরপরে নেক্সট স্টেপে মাই প্রেসিডেন্ট ইজ গোয়িং টু রিমুভ জেনারেল ওয়াকারুজ্জামান, হতে পারে, অসুবিধার কি আছে? ইউসি, সো এইখানে যদি কোনো এর মধ্যে যদি ইয়ে থাকে যে শাহাবুদ্দিন সাহেবকে দিয়ে তো ওয়াকারকে সরান যাবে না, তো আমরা ওনাকে ওয়াকার সাহেব এখন নাই, এর মধ্যে আমরা কাম সেরে ফেলি, পরে আমাদের প্রেসিডেন্ট এসে সরাতে সুবিধা হবে। বিকজ ইয়েস, আপনার লট অফ প্রেশার অন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন, কিন্তু উনি তো এইসব যে কাজ করেছেন, এই সরকারকে ধরে রেখেছেন বা ইলেকশন পর্যন্ত গেছেন, এগুলো তো হি হ্যাড ফুল সাপোর্ট অফ দি আর্মি। আর্মি সাপোর্ট না করলে তো প্রবলেম ছিল। সো আই থিঙ্ক দ্য প্রেসিডেন্ট ওভারঅল হ্যাজ ডান আ ভেরি গুড জব। উনি খুব ভালো কাজ করেছেন, উনি সরকারকে ধরে রেখেছেন, উনি গভর্নমেন্টকে ধরে রেখেছেন। উনি যদি না থাকতেন তাহলে বিএনপি ইজ অলসো রাইট, যদি তখন যে এরা বলেছিল যে কনস্টিটিউশনাল ভ্যাকুয়াম হবে, ওই যখন এই যে ইলিনয়ের একটা থার্ড গ্রেড প্রফেসর আসে না, কি নাম ওই প্রফেসরের কমিটির মধ্যে এই কথাগুলি উঠেছিল, তখন বলেছে যে না প্রেসিডেন্টকে সরান যাবে না, প্রেসিডেন্টকে সরালে দেয়ার বি কনস্টিটিউশনাল ভ্যাকুয়াম, এন্ড বিএনপি ওয়াজ অ্যাবসলিউটলি রাইট। কনস্টিটিউশনাল ভ্যাকুয়াম তো হতোই যদি আপনি প্রেসিডেন্টকে সরাই দিতেন। দেন দ্য অনলি অপশন এট দ্যাট পয়েন্ট ইন টাইম উড বি রিমুভ দি ইউনুস গভর্নমেন্ট এন্ড ওয়াকার শুড হ্যাভ টেকেন ওভার। যদি আপনি প্রেসিডেন্টকে সরাই দিতেন তাহলে এই ঘটনাটা ঘটে যেত। সো আমি জানি না যে কি পরিস্থিতি আছে, বিকজ এই রিলেশনশিপ গুলি তো খুব ম্যাটার করে, খুব কাউন্ট করে, যে প্রাইম মিনিস্টার রিলেশনশিপ উইথ দি প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার রিলেশনশিপ উইথ দি আর্মি চিফ, এই জিনিসগুলি খুবই ম্যাটার করে। এটা চারটিখানি কথা না, ইটস নট ইজি, ইটস ভেরি ডিফিকাল্ট টু মেনটেন দিস রিলেশনশিপ। জি পূর্ণিয়া, ওভার টু ইউ। আমি একটা জিনিস খেয়াল করলাম, একটা খুব ছোট অংশ, কিন্তু এই অংশটা এখন একটি খুব ঢাকার পলিটিক্সে, সেটা হল যে এনসিপি এবং জামাতে ইসলামী তারা মোহাম্মদ শাহাবুদ্দিনের অ্যারেস্ট চায়, তার বিচার চায়। এটার বেসটা কি, কি মনে হয় কি হতে পারে? There are two things. There are two things. One is আপনি শাহাবুদ্দিন সাহেবের বিচার করতে পারবেন না জুলাই আগস্ট নিয়ে। কারণটি হচ্ছে উনি তখন রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্রপতির একটা ইমিউনিটি আছে আন্ডার আর্টিকেল 51 অফ দ্য কনস্টিটিউশন। কাজে ওইগুলি মুশকিল হচ্ছে আমাদের এই যে পলিটিশিয়ান বা লোকজন, এরা কোনো পড়াশোনা বা কিছুই করতে চায় না, এরা খালি গলাবাজি করতে জানে এবং যা মুখে আসে তাই বলে। President Shahabuddin cannot be tried for anything that has occurred or has happened জুলাই অগস্টে, বিকজ উনি আগের থেকেই প্রেসিডেন্ট ছিলেন এবং ওনার ইমিউনিটি আছে, টোটাল ইমিউনিটি আছে ওনার, বোথ সিভিল অ্যান্ড ক্রিমিনাল, ফর অল হিজ অ্যাক্টস এন্ড থিংস ডান অ্যাজ দি প্রেসিডেন্ট। এগুলি না, হ্যাঁ উনি যদি ধরেন যেটা প্রেসিডেন্সিয়াল ডিউটিসে উনি যে কাজ করছেন, কিন্তু ধরেন যদি উনি কোনো খুন করে ফেলেন অন্য কিছু, তো হি ক্যান বি ট্রাইড ফর দ্যাট আফটার হিজ প্রেসিডেন্সি এন্ডস। আগে যদি কিছু হয়ে থাকে, কিন্তু প্রেসিডেন্ট হিসাবে উনি যদি কোনো অর্ডার দিয়ে থাকেন, ধরে নিচ্ছে যে গুলি চালাও, তাহলে ইউ ক্যানট ট্রাই ফর দ্যাট।
ওনার ইমিউনিটি আছে, এটা উনি প্রেসিডেন্ট হিসাবে করছেন যে ল অ্যান্ড অর্ডার ইজ ভেরি ব্যাড, গুলি চালাও, বা ল অ্যান্ড অর্ডার ইজ ভেরি ব্যাড, আর্মিকে ডাকো, ইউ ক্যান ডু দ্যাট, ওনার এখতিয়ার আছে এটা। আমি আরেকটু একটু আমি ধরে নিচ্ছি যে প্রেসিডেন্টের সরে যাওয়ার সাথে শেখ হাসিনা আসার কোনো সম্পর্ক নাই, কিন্তু একটা জিনিসকে আপনার কাছে মনে হয় যে গভর্নমেন্টকে কি কোথাও অডিট মনে হয় শেখ হাসিনার আসার ডিক্লেয়ার করার কারণে, যে কারণ তারা সর্বদলীয় বৈঠক করেছে, তারপর নানান রকম প্রস্তুতির কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, শেখ হাসিনা যখন বলেছে, সো গভর্নমেন্ট ইজ সার্টেনলি ভেরি নার্ভাস। গভর্নমেন্ট ইজ নার্ভাস বিকজ দুই তিনটা জিনিস আছে। একদিকে ইনম্যাচিওরড, গভর্নমেন্টের মধ্যে ম্যাচুরিটি আমি পাই না, নাম্বার ওয়ান। নাম্বার টু, অপোজিশনের মধ্যে কোনো ম্যাচুরিটি আমি পাই না। সো এই ইনম্যাচিওর গভর্নমেন্ট যদি আপনার দেশ পরিচালনা করে, তো ন্যাচুরালি তারা তো একটু ওয়ারিড হবে, সো এখন ওই ওয়ারিড হলে they will have to decide, because you see অনেক কিছু তো লিঙ্ক আছে শেখ হাসিনার আশা। শেখ হাসিনা কি ডিসেম্বরে আসবেন না নভেম্বরে আসবেন? উনি তো বলেছেন ডিসেম্বরের মধ্যে শি ইজ গোইং টু কাম, উনি ইঙ্গিত দিয়েছেন যে ডিসেম্বরে উনি আসবেন, বাট এর মধ্যে তো আসতে পারেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, যে জিনিসটা আছে, শেখ হাসিনা যখন বলেছেন যে উনি আসবেন, উনি ডেফিনেটলি আসবেন, দিনক্ষণ উনি ঠিক করবেন। যদি সরকার ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে এবং শেখ হাসিনার সাথে একটা এগ্রিমেন্ট করে নেয়, বা এগ্রিমেন্টের ইস্যু যদি শেখ হাসিনা দেশে আসেন, তাহলে এক ধরনের সিচুয়েশন হবে, আর সেটা যদি না করে তাহলে আর এক ধরনের সিচুয়েশন হবে। তখন স্মুথ সিচুয়েশন হবে, প্রপার সিচুয়েশন হবে এগ্রিমেন্ট করে যদি আসে, আর যদি সেটা না করে তাহলে সিচুয়েশন উইল বি ডিফারেন্ট। দের কুড বি আপনার একটা রেভলিউশনারি সিচুয়েশনও হতে পারে, আমি জানি না। বিকজ এই মুহূর্তে তো ধরেন আওয়ামী লীগের লোকজন আছে, সংগঠন আছে, বাট সংগঠন একটু দুর্বল আছে বিকজ আওয়ামী লীগের নেতা কর্মীরা অনেক জেলে আছেন, এবং আমি শুনেছি যে জেলে যারা আছেন ওদের দেখাশোনাও আওয়ামী লীগ ঠিক করে করছে না। ওদের ঘরে খাবার আছে কিনা, বা টাকা পয়সা আছে কিনা, কোনো কিছু দেখাশোনা হচ্ছে না বিকজ মোস্ট অফ দিস পিপল আর আউটসাইড। সো শেখ হাসিনাকে এই করার আগে ওনার এই সংগঠনটাকে ঠিক করতে হবে, সংগঠনের মধ্যে যেন শেখ হাসিনার প্রতি একটা কনফিডেন্স আসে, যে ডাক দিলেই তারা বের হবে। এই অনেক কাজ বাকি আছে, তো এই কাজগুলি ওনাকে 4-5 মাসের মধ্যে গুছাতে হবে। উনি ওনার মতন গুছাবেন। গভর্নমেন্ট যদি মনে করে যে না, আমরা একটা এগ্রিমেন্ট করে, আমরা যেহেতু ওনাকে রেখে এসেছি, আমরা ওনাকে নিয়ে আসবো, এই সিস্টেমে নিয়ে আসবো, then that's a different situation, because don't forget that আপনাকে তো ইন্ডিয়া ছাড়া শেখ হাসিনা আসতে পারবেন না। মানে ইন্ডিয়া যদি ডিসঅ্যালাউ করে যে না আপনি যান না, তাহলে শেখ হাসিনা ক্যানট কাম, বিকজ ওনার সিকিউরিটির ব্যাপার আছে। আর যদি গভর্নমেন্ট মনে করে যে শেখ হাসিনা আসুক যা ইচ্ছা, তাহলে দ্য ইন্ডিয়ান্স উইল হ্যাভ টু প্রোভাইড আর সিকিউরিটি। হয়তো ইন্ডিয়ান্স চাইবে যে ওনাকে সিকিউর করি, ওনাকে সিকিউরিটি দেই। তো কিভাবে হবে, এই জন্য ডিসকাশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা এগ্রিমেন্ট হয়, একটা ডিসকাশন করা ইন্ডিয়ানদের সাথে, যে উনি ইভেন উইথ শেখ হাসিনা, গভর্নমেন্ট ক্যান সেন্ড দেয়ার রিপ্রেজেন্টেটিভস, তারা শেখ হাসিনার সাথে বসতে চায়। আর এই যে যদি প্রপার রুল অফ ল হয়, প্রপার আইনের শাসন আপনি যদি প্রতিষ্ঠা করতে চান, তাহলে এই আইসিটিতে ওনার যে মামলা আছে, ওনার যে ট্রায়াল আছে, ওনার যে শাস্তি আছে, এইগুলি কিছুই টিকবে না, এগুলি টিকতে পারেই না, জুরিসপ্রুডেন্সিয়ালি টিকতে পারে না। উনি অন্যায় করেছেন, দ্যাটস ওয়ান ইস্যু, উনি অন্যায় করেন নাই, দ্যাটস ওয়ান ইস্যু। কিন্তু আপনি আইসিটিতে এটা কিভাবে করেছেন? আপনি আইসিটিতে করেছেন বিকজ বলা হলো যে ইলেকশন হতে পারে না যতক্ষণ পর্যন্ত হাসিনাকে শাস্তি দেওয়া না হয়।
শাস্তি দিতে হবে। শাস্তি দিলে তারপরে যে মুহূর্তে এটা হয়ে গেল, তারপরে ইলেকশনের কথা শুরু হলো। সো এই জিনিসগুলি তো ফ্যাক্টস উইল অ্যাপ্লাই। তারপরে আরো অনেক ঘটনা আছে, অনেক কথা হবে। যেমন আমি বলি যে আপনি আপনি তো শেখ হাসিনাকে ডিফেন্ড করার কোনো সুযোগ দেন নাই। আপনি তো শেখ হাসিনাকে পলাতক হিসেবে ট্রায়াল করেছেন, absconder. She's been tried as an absconder, but she did not abscond. উনি absconder হতেন যদি উনি ট্রায়াল ফেস না করার জন্য পালিয়ে যেতেন, তা করেন নাই। বিকজ তখন তুমি জানেও না যে ওনার বিরুদ্ধে আইসিটিতে মামলা হবে। উনি যেদিন গেছেন ওই দিন কি উনি জানে যে আইসিটিতে মামলা হবে? ওই দিন কি আইসিটি অ্যাক্ট এমেন্ড করা হয়েছে? নো 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 নো, শি ওয়াজ নট ইন দ্য কান্ট্রি। 5 তারিখে ওনাকে 5 তারিখে তো গভর্নমেন্টই নাই। ওই একটি 24-এর অ্যাক্ট যে এমেন্ড করে ওনাকে ট্রায়াল করতেছে, তাও তখন নাই। সো ওনাকে তো আপনি রেখে এসেছেন আর দেশের হেফাজতে, যে ভালো আমার প্রাইম মিনিস্টারকে হেফাজত করে রাখবেন আপনি। ওনারা বলেছেন ঠিক আছে, ওনারা ওইভাবে ওনাদের যা বলেছেন ওনারা ওইভাবে করছেন। এখন আপনি তো জানতেন যে শেখ হাসিনা ইজ ইন দিল্লি, লুকানো তো না, এমন তো না যে আপনি জানেন না উনি কোথায় পালিয়ে গেছে। ইউ নো দ্যাট আমরা নিজেরাই দিল্লিতে রেখে এসেছি, উনি তো পালায় নাই, উনি পালায় নাই। আপনি অ্যাবসকন্ডার হিসেবে ট্রাই করেছেন, ঠিক আছে, কেন করলেন? আপনি ওনাকে একটা ওয়ারেন্ট, একটা কোনো নোটিশ, একটা সামান্স আপনি পাঠাতেন বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে, ওনার উপর সার্ভিস করাতেন থ্রু দ্য ইন্ডিয়ান ফরেন অফিস। আপনি আপনার ফরেন অফিসের মাধ্যমে হাই কমিশনকে পাঠাতেন। আপনার হাই কমিশন তো আমার লোক, বাংলাদেশের লোক, তো বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ। হাই কমিশন যে জায়গাটা আছে, হাই কমিশনারের বাড়ি ঘর অফিস আমাদের, এটা তো আমার টেরিটরি, বাংলাদেশের টেরিটরি। তো আপনি ওর মাধ্যমে সার্ভিস করতেন, আপনাকে অসুবিধা ছিল? সে তো অর্ডিনারি লোক না, সে তো কোনো অর্ডিনারি লোক না। আজকে তারেক সাহেবকে যে লন্ডন পাঠানো হলো বন্ড নিয়ে, জুনিয়র রাজনীতি করবেন না, এটা কেন করা হলো? এটা করা হলো বিকজ দ্য দেন গভর্নমেন্ট থট যে আমরা এভাবে ছাড়বো না ওনাকে। উনি যদি একটা বন্ড দেন যে আমি আর কোনোদিন রাজনীতি করবো না, তাহলে ছেড়ে দেবো। উনি বন্ড দিয়ে দেশ থেকে চলে গেছেন। শেখ হাসিনা তো তা করে নাই। শেখ হাসিনা কোনো বন্ড দিয়ে তো যায় নাই, শেখ হাসিনা তো প্রধানমন্ত্রী হিসাবে গেছে। এইসব বেকার কথাবার্তা বলে লাভ নাই। ইউ উইল হ্যাভ টু সিট উইথ শেখ হাসিনা, একটা এগ্রিমেন্ট করতে হবে, বসতে হবে। শেখ হাসিনা না, ইন্ডিয়ার সাথে তো বসতেই হবে, যেহেতু উনি ও জি স্যার, জি স্যার, সরি সরি, আবার একটু লিঙ্কটা পড়েছিল, এবার ঠিক হয়ে গেছে। আচ্ছা, না আমি বলছি যে এই কারণে বলছি যে বাংলাদেশ টেরিটরিতে আপনি পাঠাতেন, সার্ভিস করে দিতেন ডাইরেক্টলি শেখ হাসিনার উপরে, যে আপনার ট্রায়াল করবে। আপনি শেখ হাসিনা বাংলাদেশের এমবাসিতে বসে তো ট্রায়াল ফেস করতে পারত। ওটা তো আমার টেরিটরি, ভার্চুয়ালি করতে পারতো। আমরা করি নাই, এরশাদ সাহেবের সময় আমরা ভার্চুয়ালি করেছি। আমরা অনেক সময় জেলখানার থেকে লোক আনি না, ভার্চুয়ালি ট্রাই করি। অনেক সময় আমাদের আদালত জেলে চলে যায় ট্রায়াল করার জন্য। অল কাইন্ড অফ পসিবিলিটিস আর দেয়ার। আপনি তো করেননি, আপনি স্ট্রেট, বিকজ আপনাকে বলা হয়েছে নট বিএনপি বাট আদার্স হ্যাভ সেড, অন্য যারা আছে জামাত টামাত, ওরা বলেছে যে ট্রায়াল না করে আমরা ইলেকশন বয়কট করবো, ইলেকশনে যাবোই না। আগে আমরা একটা জাজমেন্ট চাই আইসিটির থেকে। দিছে, তাজুল সাহেব অ্যারেঞ্জ করেছে, তাজুল তো ওদেরই লোক, তাজুল অ্যারেঞ্জ করে দিয়েছে। এখানে কোর্টের যে পরিস্থিতি ছিল, স্বাভাবিক পরিস্থিতি ছিল না। হোয়াট এভার তাজুল উঠছে সেটাই হতো, হোয়াট এভার তাজুল উঠছে সেটাই হতো। এই ট্রায়াল এত খারাপ হয়েছে। এক, দ্বিতীয়ত 2009-এর পরে যে জামাত নেতাদের ট্রায়াল হয়েছে সেটা এত খারাপ হয়নি যত খারাপ তাজুল চিফ প্রসিকিউটর যে ট্রায়ালটা করেছে।
So, কি করবো বলো, আমি তো আছে। দুটো বিষয় ছোট ছোট একটু আলোচনা করে শেষ করতে চাই, দুটো একবারই প্রসঙ্গগুলো আপনাকে তুলে ধরতে চাই। একটা হলো যে এখন যে সিচুয়েশন, এই সিচুয়েশনে এই বিচারগুলো থেমে গেলে কি আবার বিচার হতে পারে? এবং পাশাপাশি আরেকটা প্রসঙ্গ হচ্ছে যে আমরা শুনতে পাচ্ছি, অথেন্টিক সোর্সে আমরা শুনছি এবং আলোচনাও আসছে, আমাদের এখানেও শো করেছেন কেউ কেউ ভারত থেকে, তারা বলছেন যে বিএনপি একটা স্পেশাল মেসেজ দিয়েছে শেখ হাসিনাকে যে উইদাউট শেখ হাসিনা যদি আওয়ামী লীগ হয় তাহলে সেই আওয়ামী লীগকে তারা স্পেস দিতে চায়। এটা একটা ব্যাপার। আপনার কি মনে হয় যে এটা পসিবল? ইম্পসিবল, ইম্পসিবল। কালকে যদি কেউ বলে যে বিএনপি কে তারেক রহমান ছাড়া আমরা পলিটিক্স করতে দেব, তারেক রহমান সাহেব পারবেন না, ইম্পসিবল। বিএনপি থাকবেই না, আওয়ামী লীগ থাকবেই না। হোয়াট আর ইউ সেইং? আওয়ামী লীগ জাসুদ মাসুদ হয়ে যাবে, বিএনপি জাসুদ টাসুদ হয়ে যাবে তারেক রহমান ছাড়া। বিকজ দে আর দি ব্যাকবোন অফ দ্য পার্টি। পার্টি চলে কবর থেকে, বঙ্গবন্ধুর ইমেজে চলে, ওইটা চলে আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ইমেজে, নট খালেদা জিয়া। জিয়াউর রহমানের ইমেজে, খালেদা জিয়া রাজনীতি করেছেন জিয়াউর রহমানের ইমেজে। You see, it is simple. Where can we understand? যে পার্টিগুলি এরকম। জামাত ইজ ডিফারেন্ট, জামাত পার্টি ইজ ডিফারেন্ট, ইটস কাডার বেসড পার্টি, ওদের একটা সিস্টেম আছে, সিস্টেমের লিডারশিপটা ইয়ে হয়, ইটস এ গুড ইয়ে। এইভাবে যদি আমাদের যে বিএনপি বা আওয়ামী লীগ চলতো, খুব খারাপ হতো না, ভালো হতো যদি তোর লিডারশিপ চেঞ্জ হতো। বিএনপিতে আর আওয়ামী লীগে তো কোনো লিডারশিপ গ্রো করার কোনো স্কোপ নাই।